আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। সবাইকে ওয়েলকাম করছি কেমিস্ট্রি এমসিকিউ সাজেশন ক্লাসে। আজকে আমরা অধ্যায় 4 এর যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করব পর্যায় সারণীর। তবে শুরুতে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব পর্যায় সারণীর পটভূমি এই অংশটুকু তোমরা বই থেকে নিচে দায়িত্বে পড়ে নিবে, কারণ এখানে তোমার পর্যায় সারণী নিয়ে কোন বিজ্ঞানী কতটুকু কি করছে, কত সালে করছে, কারা কারা এটা নিয়ে কাজ করছে, ওই গল্পগুলো আসলে এখানে বলা আছে এবং ওইখান থেকেও কিন্তু এমসিকিউ আসে। এবং ওইখান থেকে যদি এমসিকিউ আসে, মানে আমি যদি স্লাইডে রাখতাম তাহলে হয়তো এক দুইটা এমসিকিউ করাইতাম, বাট সেই এক দুইটা আসলে হুবহু যে কমন পড়তো তার কোনো নিশ্চয়তা নাই। তো যেখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি এবং তুমি জানো ওই জায়গা থেকে আসবে, তাহলে সেটা গিয়ে রিস্ক না নিয়ে তুমি ওইটা সুন্দর মতো পড়ে ফেলো। ঠিক আছে, সেই জন্য আমি বলবো পর্যায় সারণীর পটভূমিটা সুন্দর মতো এখনই ভিডিওটা পজ করে পারলে বই থেকে পড়ে তারপর আবার এখানে ব্যাক করো। তারপরে দেখো পরের অংশতে আমরা যেটা পড়বো সেটা যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো পর্যায় সারণীর বৈশিষ্ট্য কি, আমরা যদি পর্যায় সারণীর ছবিটা দেখতাম তাহলে আমরা দেখতে পাবো যে পর্যায় সারণীতে টোটাল দেখো যে এখানে দেওয়া আছে যে 7টা পর্যায় আছে এবং 18টা গ্রুপ আছে, যদিও এখানে অর্ধেক দেওয়া। তো আমরা এখানে এই 7টা পর্যায় এবং 18টা গ্রুপ থাকে, যেখানে মৌলগুলো আবিষ্কৃত মৌলগুলো তোমরা জানো এই পর্যন্ত 118টা, যদিও আরেকটু বেশি, বাট তোমরা জানো 118টা। তো এই 118টা গিয়ে আমরা মানে এই পর্যায় সারণীতে সাজিয়ে রাখছি কিসের ভিত্তিতে, তাদের রাসায়নিক ধর্মের ভিত্তিতে। এবার দেখো যে প্রতিটি পর্যায়ে বাম দিক থেকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত, এবং মূল পর্যায় সারণীর নিচে দেখবা যে এরকম দুইটা ঘর আছে। ঠিক আছে, এই যে এরকম, এদেরকে আমরা বলতেছি ল্যান্থানাইট মৌল এবং গিয়ে অ্যাক্টিনাইট মৌল, অর্থাৎ ল্যান্থানাইট সিরিজ বলি এবং অ্যাক্টিনাইট সিরিজ আমরা বলে থাকি এদেরকে, একদম পর্যায় সারণীর নিচে মূল পর্যায় সারণীর। তারপরে এখানে দেখো যে পর্যায় সারণীর একে শুধুমাত্র দুইটা মৌল আছে, পর্যায় একে শুধুমাত্র দুইটা মৌল আছে, এক কোণায় হাইড্রোজেন আর এক কোণায় হিলিয়াম, গ্রুপ 1 এবং গ্রুপ 18তে। তারপরে পর্যায় 2 এবং পর্যায় 3-এ 8টি করে মৌল রয়েছে, মাঝখানে দেখবা যে একটা বড় গ্যাপ আছে। তারপরে পর্যায় 4 ও পর্যায় 5-এ 18টি করে মৌল রয়েছে, এই 4 আর 5-এ গিয়ে কমপ্লিটলি একদম 1 থেকে 18 পর্যন্ত 18টা করে মৌল আছে। পর্যায়ে 6 ও 7-এ 32টা করে মৌল রয়েছে। এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার তো 18 পর্যন্ত বিস্তৃত, তাহলে আমি কিভাবে আসলে 32টা মৌলকে ওখানে জায়গা দিতে পারি, এক ঘরে কি দুইটা করে থাকে? এখানে এখানে একটু লক্ষণীয় দেখো যে পর্যায় 6-এর এইখান থেকে যদি আমরা একটু খেয়াল করি যে দেখো 55, 56, তারপর গিয়ে হঠাৎ করে 57 থেকে 71 নাই, এই জায়গাটা গিয়ে আমাদের ল্যান্থানাইট সিরিজে। আবার সেম পর্যায় 7-এ আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এটা চলে আসে আমার অ্যাক্টিনাইট সিরিজে, অর্থাৎ এরা কিন্তু গ্রুপ 3-এর মৌল। তার মানে গ্রুপ 3-এ আমার কতগুলো মৌল আছে দেখছো? সো এই জন্য এদেরকে গিয়ে এরা যেহেতু পর্যায় 6-এর অন্তর্ভুক্ত, এই জন্য এদেরকে ইনক্লুড করলে বাকি 17টার সাথে এরা গিয়ে 15টা মৌল হয়ে, মানে টোটাল 32টা করে মৌল হয় পর্যায় 6 এবং পর্যায় 7-এ। তারপরে দেখো গ্রুপ 1-এ 7টা মৌল রয়েছে আমাদের যে ক্ষার ধাতুগুলা, গ্রুপ 2-এ 6টি মৌল রয়েছে মৃৎক্ষার ধাতুগুলা, গ্রুপ 3-এ 32টি মৌল রয়েছে। কিভাবে সম্ভব? আমার তো উপর থেকে নিচ পর্যন্ত 7টা হওয়ার কথা, তাই না? তাহলে এখানে 32টাকে আমি আসলে কিভাবে জায়গা দিলাম? 32টাকে জায়গা দিলাম ওই যে বললাম না যে এই যে 3 থেকে যখন এই জায়গাটাতে চলে আসে, 3-এর তো এরা দুইজন আছেই, পাশাপাশি ওই যে বাকিরাও আছে, বুঝতে পারছো? তো ওই যে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজের এই যে এরাও কিন্তু এখানে ইনক্লুডেড আছে, 15 30টা মৌল আছে। ঠিক আছে, সো এরা সবাই ল্যান্থানাইট সিরিজের সবাই আসলে কোন কোন গ্রুপের মৌল? গ্রুপ 3-এর মৌল। অ্যাক্টিনাইট সিরিজের সবাই আসলে কোন গ্রুপের মৌল? আমার গ্রুপ 3-এর মৌল। এবার দেখো গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রতিটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে, গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত প্রতিটিতে 6টি করে মৌল রয়েছে, গ্রুপ 18-তে 7টি মৌল রয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে একদম ছোটস্থ রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসবে যদি পর্যায় সারণী থেকে এমসিকিউ গুলো আসে। এবং দেখো এখানে আমরা জানি যে এই গ্রুপ 1-এর যে মৌলগুলো রয়েছে এদেরকে আমরা বলতেছি ক্ষার ধাতু, গ্রুপ 2-এর যে মৌলগুলো রয়েছে এদেরকে আমরা বলতেছি মৃৎক্ষার ধাতু। এদের জারণ সংখ্যা হয় +1, এদের জারণ সংখ্যা হয় +2, তাই তো? এগুলো আমরা জানি, আমরা অধ্যায় 7-এর অলরেডি ক্লাসে দেখেছিলাম, রিভিশন ক্লাসে। এবার আসো যে এই ধরনের প্রশ্ন, এই সেম ক্যাটাগরির প্রশ্ন তোমার গিয়ে ইয়াতে আসবে, সৃজনশীলে আসবে যে এই মৌলটার অবস্থান কোন পর্যায়ে। তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন ইলেকট্রন বিন্যাস করে আমরা কিভাবে নির্ণয় করতে পারি কে এখানে 19 পারমাণবিক সংখ্যা কার? এরকম একটা মৌল যখন দেওয়া থাকে তার বাম পাশে যে সংখ্যাটা থাকে সেটা গিয়ে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, বাম পাশে নিচে যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা পারমাণবিক সংখ্যা, এবং ডান পাশে উপরে আমরা জানি যে পটাশিয়ামের 39, এই যে সংখ্যাটা এটা গিয়ে ভর সংখ্যা। ঠিক আছে, এটা অধ্যায় 3-তে আমরা মানে 3 থেকে আমরা শিখে এসেছি। তারপরে দেখো তো এইখানে আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস কি? 19, এটা যদি আমরা করি 1s² 2s², এইভাবে যেতে যেতে এটা 2p6 পর্যন্ত যাবে, তারপরে 3s2,
3p6, আচ্ছা এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি শর্টকাটে দেখানোর চেষ্টা করি, পুরোটা না লিখে, যেহেতু আমাদের জায়গা স্বল্পতা আছে। 1 স্কয়ার থেকে 2 স্কয়ার করতে 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 এটা তুমি 3p6 পর্যন্ত আমাদের 18 হয়, এটা আমরা জানি। তারপরে আমরা জানি যে ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ আগে আসে, এটা হচ্ছে তোমার ওই যে n+l এর মানের জন্য, তাই তো। যেহেতু আউফবাউন্ড নীতি অনুযায়ী ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তাই হচ্ছে ইলেকট্রনটা 3d তে না গিয়ে 4s এ আগে প্রবেশ করে। এবং এই সেম প্রশ্ন তোমার অনুধাবন প্রশ্নে আসে, অনুধাবনমূলকে, যে ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ কেন আগে যায়, কারণ 4s এর শক্তি কম আর আউফবাউন্ড নীতি অনুযায়ী ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আগে যায়। তাহলে দেখো তো, আমরা জানি যে এই যে আমাদের ডিল করতে হবে কাকে নিয়ে, আমাদেরকে ডিল করতে হবে হচ্ছে একদম লাস্ট কক্ষপথে যেখানে ইলেকট্রনটা প্রবেশ করে। তো ইলেকট্রনটা প্রবেশ করলো এই জায়গাটাতে, তাহলে এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি যে আমার আসলে কোন পর্যায়ে লাস্ট, এখানে পর্যায় সংখ্যাটা কত হবে, কয়টা শক্তি স্তর আমার লাগছে, এখানে যেহেতু 4 আছে তার মানে 4টা শক্তি স্তর আমার লাগছে, তার মানে আমার পর্যায় হবে কত, পর্যায় হবে হচ্ছে গিয়ে 4। আর যদি গ্রুপ সংখ্যা নির্ণয় করো, তাহলে লাস্ট কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে ওইটাই গ্রুপ সংখ্যা, তাহলে এটার গ্রুপ কত হবে, এটার গ্রুপ হবে হচ্ছে গিয়ে 1। তাহলে আমরা যদি এটা নির্ণয় করতে চাই, এটা কোন পর্যায়ের মৌল, গ্রুপ 4 পর্যায়ের মৌল। আর যারা একটু চালাক, একটু ভালো মতো পড়াশোনা করছো বা তোমরা অনেক বেশি প্র্যাকটিস করছো, তাদের এসব ইলেকট্রন বিন্যাসের দরকার হয় না। তোমরা জানো যে এটা পটাশিয়াম এবং এটা গ্রুপ 1 এ আছে, এটা হচ্ছে গিয়ে তোমার শুরুতে হাইড্রোজেন, পরে হচ্ছে গিয়ে আমার লিথিয়াম, পরে সোডিয়াম, পরে পটাশিয়াম, পরে রুবিডিয়াম, পরে সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। সো তোমরা এমনিতেই জানবা যে 1 2 3 এটা 4 নাম্বার পর্যায়ে আছে। সো এটা তোমরা খুব শর্টকাটে বের করে ফেলতে পারবে, তোমাদের আসলে ইলেকট্রন বিন্যাস করার প্রয়োজন হবে না। এটা হচ্ছে গিয়ে যারা একদম লাস্ট মোমেন্টে পড়াশোনা করছো, বেসিক ক্লিয়ার না, সবকিছু পরিষ্কার না, আবছা আবছা পারো, তাদের এসব হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে বের করতে হবে। ঠিক আছে, এবার নিচের কোনটি চতুর্থ পর্যায়ের মৌল, একটু আগেই আমরা এটা দেখছি যে এটা হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, এটা হবে কে, এটাও চতুর্থ পর্যায়ের অন্তর্ভুক্ত। সালফার পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল, তো এইটা যদি আমরা জানতে চাই, তোমরা দেখবা যে তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে পর্যায় এবং গ্রুপ নির্ণয়ের যে অঙ্কগুলো। তারপরে দেখো সালফার 16, তো এখানে যদি আমি লিখি 1s স্কয়ার 2s স্কয়ার, সালফারের পারমাণবিক সংখ্যা কিন্তু 16, তাহলে এভাবে লিখতে লিখতে তুমি আচ্ছা এটা পুরোটাই লিখতে হবে 2p6, এটা হচ্ছে 10, 3s2 12 এবং 3p6 16। ঠিক আছে, তাহলে এটা যদি 3p6 হয়, তাহলে এই যে এইখানে দেখো এটা লাস্ট কক্ষপথে, এটা 3p6 হলে কি 18 হইতো না, তাহলে আমাদের কি এটা 18 হবে নাকি এটা 4 হবে, এটা হচ্ছে কি আমাদের 4 হবে। ঠিক আছে, এটা হবে আমাদের 4, তাহলে হচ্ছে কি আমাদের কি হয়, 16টা ইলেকট্রন হয়। দেখো 2টা 4টা 10টা 12টা 16টা। এবার এটার পর্যায় যেহেতু এখানে 3 আছে, লাস্ট কক্ষপথটা 3, তাহলে আমাদের পর্যায় হবে কত, পর্যায় হবে 3। তারপরে গ্রুপ কত, আমাদের কাছে গ্রুপ চাইছে, তো আমরা আসলে দুইটাই নির্ণয় করে দেখাচ্ছি। গ্রুপ বলছে 4, কিন্তু গ্রুপ আমরা এইভাবে নির্ণয় করি না, গ্রুপ নির্ণয় করি লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন আছে, এই যে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন আছে, এই লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, লাস্ট কক্ষপথ কয়টা, তৃতীয় কক্ষপথ না, এই যে এটাও 3 এটাও 3, তাহলে এটা এই যে দুইটা জায়গা, এই যে দুইটা আমার অরবিটাল, এই দুইটা আমার লাস্ট কক্ষপথের, তাহলে লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে একটা, দুইটা আর এখানে 4টা, টোটাল 6টা, তাহলে আমাদের গ্রুপ হবে কত, 6, কিন্তু আসলে 6 হবে না। তোমরা জানো পর্যায় 2 আর পর্যায় 3 এর ক্ষেত্রে আমাদের পর্যায় 2 আর 3 এর ক্ষেত্রে যদি 2+ ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি যোগ করি, আমরা হচ্ছে গিয়ে 10 আমাদেরকে যোগ করতে হয়, তাই তো। পর্যায় 2 ও 3 এর ক্ষেত্রে এটার কারণটা কি, এটার কারণটা যদি আমি তোমাদেরকে দেখাই, এই যেখানে পর্যায় সারণীর একটু অর্ধেক ছবি দেওয়া ছিল, সেইখানে এই যে দেখে নিতে পারো যে পর্যায় 2 আর 3 এর ক্ষেত্রে এই যে দেখো 1 2 এরপরে কি একটা গ্যাপ, 1 2 এরপরে কি একটা গ্যাপ, এই জন্য আমাদের হচ্ছে গিয়ে 10 যোগ করতে হয়। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে এটা একটা ব্যতিক্রম। তাহলে আমরা এখানে এই যে 6 পাইলাম, তার সাথে আমরা যোগ করব কত, 10, তাহলে আমাদের গ্রুপ চলে আসবে কত, 16। আর এটা অনেকেই জানো মুখস্থ যে সালফার হচ্ছে গিয়ে 16 নম্বর গ্রুপের মৌল। সো তারপরে যারা বুঝো না তাদের জন্য এত ভেঙে দেখানো, যেহেতু এটা একটা ব্যতিক্রম, প্লাস এই সেম জিনিসটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেটা 3 নাম্বার আসবে। আর আমি কিন্তু আগেই বলছিলাম যে আমি এমসিকিউ ক্লাসগুলো এমনভাবে পড়াবো কেমিস্ট্রিতে, তোমরা এই এমসিকিউ ক্লাসগুলো দেখলে আসলে তোমাদের সিকিউ প্রিপারেশনটা হয়ে যাবে। আলাদা করে রিভিশন ক্লাস তো দিচ্ছি। পর্যায় সারণীতে সালফারের অবস্থান একটু আগে আমরা বের করলাম, তৃতীয় পর্যায় আর হচ্ছে গিয়ে চতুর্থ গ্রুপ। তাহলে এই যে তৃতীয় পর্যায়ে গ্রুপ 16, সরি চতুর্থ গ্রুপ না, 16 নং গ্রুপ, তৃতীয় পর্যায়ে 16 নং গ্রুপ, একটু আগে আমরা এটা বের করে দেখাইলাম। একটা মৌলের পারমাণবিক সংখ্যা 26, এটিকে পর্যায় সারণীর কোথায় স্থান দেওয়া হয়েছে। আমি মোটামুটি যতগুলো ব্যতিক্রম আছে, যতগুলো টাইপ আছে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের, ততগুলোই তোমাকে দেখাবো। একটা জেনুইন দেখাইছি যেটা কোনো ব্যতিক্রম না, একটু আগে একটা ব্যতিক্রম দেখালাম যেটাতে +10 যোগ করতে হয়, এবং এইটাতে দেখাবো ডি অরবিটাল থাকলে কিভাবে ডিল করতে হয় সেই জিনিসটা। তাহলে চলো পর্যায়ে আমরা যারা জানি পারমাণবিক সংখ্যা 26, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আয়রন। তো যারা
আয়রন এগুলো জানো তাদের জন্য আসলে অনেক অনেক সুবিধা হয় কেমিস্ট্রি পড়তে। সো এটা হচ্ছে কি আমাদের 1s², এটা যাইতে যাইতে আমরা জানি 3p6 পর্যন্ত, 3p6 পর্যন্ত হচ্ছে আমাদের কি হবে বলতো, 3p6 পর্যন্ত এটা হচ্ছে কি আমাদের 18 হবে, বাট আমাদের যাইতে হবে কত পর্যন্ত, আমাদের যাইতে হবে আসলে 26 পর্যন্ত। তাহলে এটা 1s² ডট 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 আমার এটা 3p6 তারপরে ডট 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 দিয়ে 3p6 এর পর ইলেকট্রন কই যায়, 3d তে যায় নাকি হচ্ছে 4s এ যায়, ইলেকট্রন আগে যাবে 4s এ, তাহলে আগে 4s এ গেলে দুইটা যাবে 20 আর থাকে 6, লাস্ট ইলেকট্রন আসবে 3d তে। এরকম যখন 3d থাকে তাহলে আমার লাস্ট ইলেকট্রন আসলে কোন জায়গায় আসলো, 4s এ কিন্তু লাস্ট ইলেকট্রন যায় নাই, লাস্ট ইলেকট্রন আসছে 3d তে। তো এরকম যখন d অরবিটাল আসে তখন এই d অরবিটালেরটা আর লাস্টেরটা এই দুইটা যোগ করে আমাকে আসলে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হয়। তাহলে আমার লাস্ট, তারপরও এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানে কক্ষপথ কয়টা লাগবে, 4টা। তাহলে এই 4-এর কারণে আমার এখানে পর্যায় হবে কত বলতো, আমার এখানে পর্যায় হবে আসলে 4। আমার এখানে গ্রুপ কত, আমার এখানে গ্রুপ হবে এই যে আমার ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, এই দুইটাকে যোগ করে আমার গ্রুপ সংখ্যা হবে 8। তার মানে আমরা বলতে পারি পর্যায় 4-এর গ্রুপ 8 হচ্ছে গিয়ে কি আমার এই 26-এর জন্য, 26-এর জন্য হচ্ছে গিয়ে কি বলতো অবস্থানটা। আমরা যদি একটু পর্যায় সারণী থেকে দেখে আসি তাহলে আমাদের কনফিডেন্স একটু বেড়ে যাবে। তাহলে দেখো আয়রন আসলে কোন জায়গায় আছে, পর্যায় 8 গ্রুপ 8, এই যে দেখো আয়রন, ঠিক আছে, এই যে দেখো পর্যায় 4, এই পর্যায় 4-এর এই যে 8 নাম্বার গ্রুপে এই যে আয়রন, যার পারমাণবিক সংখ্যা এই যে 26, দেখতে পাইছো? তো এটা হচ্ছে কি আমাদের এইভাবে আমরা ডি অরবিটাল থাকলে গ্রুপ সংখ্যাটা নির্ণয় করব। তাহলে যতগুলা টাইপের অঙ্ক আসতে পারে আমার এখান থেকে এমসিকিউ আসতে পারে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় মূলের, আমি সবগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপরে চলো আমরা হচ্ছে এগুলো যাই। এখানে বলছে মনে করো একটা মৌলের সুস্থিত আয়নে A2+ এর ইলেকট্রন বিন্যাস কত হবে। তাহলে A2+ যদি হয় তার মানে কি, আমরা বলছি না 2+ মানে হচ্ছে কি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। মনে রাখবা দান করা ভালো কাজ, অন্যকে কোনো কিছু দেওয়া ভালো কাজ, ইলেকট্রন দেওয়া ভালো কাজ, তাই এখানে পজিটিভ চার্জ হয়। এটা তোমার মনে রাখার জন্য আর কি বলা, অ্যাকচুয়াল কারণ তো এইটা না। অ্যাকচুয়াল কারণ হচ্ছে ধরো আমার মধ্যে সোডিয়াম 11টা ইলেকট্রন আছে, তাই তো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কি 11 না, 11টা ইলেকট্রন আছে, 11টা প্রোটন আছে। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, তখন 11টা নেগেটিভ চার্জ 11টা প্রোটনের চার্জকে নিউট্রাল করে দেয়, তখন এটা চার্জটা 0 হয়ে যায়। এই জন্য পরমাণু কি হয়, নিরপেক্ষ হয়। কিন্তু যখন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন ইলেকট্রন কয়টা হয়ে গেল, 10টা ইলেকট্রন হয়ে গেল। এখন পজিটিভ চার্জ কয়টা, 11টা, নেগেটিভ চার্জ কয়টা, 10টা। তাহলে আমি যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে একটা পজিটিভ চার্জের সংখ্যা বেশি, তাই সোডিয়াম একটা ইলেকট্রন দেওয়ার পরে সোডিয়াম প্লাস হয়। আশা করি এখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কেন আমার ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়। সঠিক উত্তরটা হবে অ্যাকচুয়ালি নাইট্রোজেন। কেন আমি তোমাকে বলি, কার্বন নাইট্রোজেন, কার্বনের পাশে নাইট্রোজেন, এখানে হচ্ছে কি আমাদের সিলিকন, এখানে হচ্ছে কি আমাদের ফসফরাস। তো যত বামে তত ধাতব, তাহলে কার্বন তো উত্তর হওয়ার প্রশ্নই আসে না, সিলিকনও আসে না, উত্তর হলে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে একজন হবে। এখন যত আমি নিচের দিকে নামবো তত আমার ধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতব ধর্ম হচ্ছে গিয়ে হ্রাস পায়। তো ওই হিসেবে আমার উপর দিকে থাকে কি নাইট্রোজেন, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অ্যাকচুয়ালি নাইট্রোজেন। ঠিক আছে, এবার দেখো নিচের কোন মৌলটি অপধাতু। অপধাতু কারা কারা আমি তোমাকে বলে নেই। বোরন অপধাতু, তারপর হচ্ছে গিয়ে জার্মেনিয়াম অপধাতু, বিসমাথ অপধাতু, সিলিকন অপধাতু, তারপরে টেলুরিয়াম অপধাতু, আর্সেনিক অপধাতু, অ্যান্টিমনি অপধাতু। এগুলো হচ্ছে গিয়ে ধাতু অধাতু উভয় ধর্মের বৈশিষ্ট্য আসলে প্রকাশ করে থাকে। তো আমি এখানে যে নামগুলো বলছি এগুলো হচ্ছে গিয়ে তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, যে বোরন, জার্মেনিয়াম, বিসমাথ, সিলিকন, তারপর হচ্ছে গিয়ে টেলুরিয়াম, আর্সেনিক এবং অ্যান্টিমনি, এগুলো ধাতু এবং অধাতু উভয় টাইপের বৈশিষ্ট্য দেখায়, এই জন্য এদেরকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে অপধাতু বা অর্ধধাতু। কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। এখন পারমাণবিক আকার থেকে হচ্ছে এই প্রশ্নটা আসছে। আমরা জানি দুইটা জিনিস, তুমি এই ধরনের প্রশ্ন আসলে কি করবা জানো, এরকম করে একটা লাইন লিখবা, এই করো সৃজনশীল হোক এমসিকিউ হোক, যে বাম থেকে ডান হচ্ছে কি হয়, এদিকে হচ্ছে কি বৃদ্ধি বাড়ে, ঠিক আছে, বাম থেকে কমে, পারমাণবিক আকার হচ্ছে কি কমে। সো তুমি এরকম একটা দাগ দিবা, হ্যাঁ, উপরে ডানে তীর চিহ্ন, নিচের দিকে তীর চিহ্ন, তারপরে এদিকে লিখবে হচ্ছে গিয়ে কমে, এদিকে লিখবে হচ্ছে গিয়ে বাড়ে। ঠিক আছে, এবার তুমি এদেরকে সাজাও। এদের মধ্যে সবচেয়ে কম পারমাণবিক সংখ্যা কার, ম্যাগনেসিয়ামের 12, তাহলে এখানে তুমি ম্যাগনেসিয়ামটা লিখো। ঠিক তারপরেই আছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়ামের পর অ্যালুমিনিয়াম না, ঠিক তারপরেই আছে সিলিকন, এটা কিন্তু পরপর 12, 13, 14, তারপরে আছে ক্লোরিন একদম লাস্টে। তাহলে এদের মধ্যে এটা সহজ ছিল, পেঁচানো ছিল না, যেহেতু একই পর্যায়ের সবাই, এটা খুব ইজিয়ার। তাহলে সবচেয়ে ডানে কে বলছে যে কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম,
এটা হবে ক্লোরিন, কারণ এদিকে কমে না, যত ডানে যাবা তত কমে, তাহলে ক্লোরিন সবার ডানে আছে, তাহলে ক্লোরিনেরটা হবে কম। এবার আসো তুমি কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, এগুলো কিভাবে সলভ করতে বলছি, এগুলো সলভ করতে বলছি এভাবে তীর চিহ্ন দিবা, দিয়ে এরপরে তুমি হচ্ছে গিয়ে এখানে লিখবা কমে ডানে গেলে, আর নিচের দিকে হচ্ছে গিয়ে বাড়ে, লিখছো। তারপরে এইবার আসো, এখানে শুরুতে আছে সবচেয়ে কম পারমাণবিক সংখ্যাটা কার, ম্যাগনেসিয়ামের, এখানে আছে আমার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে আছে কে, অ্যালুমিনিয়াম, এরপরে আছে সালফার, তারপরে আছে গিয়ে এরপর আর কেউ নাই, তারপরে নিচে আছে ক্যালসিয়াম, ঠিক আছে, এটা কিন্তু তুমি নিচে চলে আসছো, ক্যালসিয়াম, তারপরে ব্রোমিন কি হচ্ছে আমার তৃতীয় পর্যায়ের, দাঁড়াও এটা একটু আমি হিসাব করি, এখানে যদি সোডিয়াম থাকে, এখানে থাকে ক্লোরিন, তাহলে সোডিয়ামের নিচেই থাকে হচ্ছে গিয়ে আমার পটাশিয়াম, তার ক্যালসিয়াম, আর এদিকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, হ্যাঁ এরা একই পর্যায়ের, তাহলে এই দিকে থাকবে হচ্ছে গিয়ে আমার ব্রোমিন, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে যত নিচে নামবা তত বাড়ে, তাহলে এখানে ক্যালসিয়ামেরটা হবে কি, উপরের দুইটা হবেই না, উপরের দুইটা হবেই না, আগেই হিসাব থেকে বাদ, কারণ আমি যত নিচে নামবো তত বাড়বে, তাহলে উপরের দুইটা হবেই না, হিসাব থেকে বাদ। এবার ক্যালসিয়াম আর ব্রোমিনের মধ্যে কে বেশি হবে, ক্যালসিয়াম বেশি হবে, কেন, কারণ বাম দিকে আছে, যত আমি ডান দিকে যাব তত কমে যাবে, তাহলে এটা আমার ক্যালসিয়ামটা হবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারলাম। এটাতে বলছে যে পারমাণবিক আকারের সঠিক ক্রম কোনটা, তো এই ধরনের প্রশ্ন তুমি যেটা করবা সেটা হচ্ছে অপশন টেস্ট করতে হবে তোমাকে, যদি প্রত্যেকটা অপশনে একই মৌল থাকে, যদি প্রত্যেকটা অপশনে একই মৌল থাকে, ধরো যে প্রত্যেকটা অপশনে আমার নাইট্রোজেন, ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড আছে, ধরে নাও প্রত্যেকটা অপশনে 4টা মৌলই আছে, তাহলে তুমি কি করবে জানো, এই 4টা মৌলকে সিরিয়ালাইজ রেখো, আগে কে, কার্বন না সবচেয়ে ছোট, তারপরে নাইট্রোজেন, তারপরে সোডিয়াম, তারপরে ক্লোরিন, এবার এই 4 জনের মধ্যে তুমি হচ্ছে হিসাব করো সবচেয়ে বড় কে হবে, উপরের দুজনতে বাদ, কারণ নিচের গুলো হয় সবচেয়ে বড়, নিচের গুলোর মধ্যে আবার যে সবচেয়ে বাম দিকে থাকে সে হবে সবচেয়ে বড়, সোডিয়াম হবে সবচেয়ে বড়, ঠিক আছে। এইভাবে করে বা তুমি নিজে সাজাও যে সোডিয়াম হবে সবচেয়ে বড়, তারপরে ক্লোরিন, উপরের মধ্যে, এবার নিচে খাওয়া শেষ, এবার আমি উপরে যাব, উপরের দিকে বামে কে আছে, কার্বন, তাহলে হবে কার্বন, তারপরে নাইট্রোজেন, এই যে ক্রমটা হয়ে গেল। যদি 4টা অপশনই এরকম থাকে, তুমি নিজে 4টা অপশন থেকে এটা বানাবা, এরপরে দেখবা এর সাথে কোনটা মিলে সেটা আনসার। কিন্তু এইখানে কি আমাদের 4টা অপশন সেম, মানে 4টা অপশনে কি সেম মৌল আছে, না, এই জায়গায় নাইট্রোজেন কার্বন আছে, এই জায়গায় ম্যাগনেসিয়াম সালফার আছে, এই জায়গায় আবার ক্লোরিন সালফার আছে, এই জায়গায় আবার কার্বন নাইট্রোজেন আছে, অর্থাৎ ভিন্ন অপশন আছে। ভিন্ন অপশন হইলে মনে করবে যে একদম তবা তবা ইল্লাল্লাহ, ঠিক আছে। কি জন্য, কারণ হচ্ছে গিয়ে আমার ইয়াটা মানে টাইমটা হচ্ছে গিয়ে ওয়েস্ট হবে। এখানে দেখো যে আমাদেরকে অপশন টেস্ট করবে, একটা একটা করে যাইতে হবে, এটা হবে না বুঝাই যাচ্ছে, কারণ কি একটু আগে আমরা দেখছি যে এখানে সোডিয়ামটা হয় সবচেয়ে বড়, তাহলে এটা কিন্তু অলরেডি দেখাই ফেলছি, ক নাম্বারটা হবে না। খতে আসো, কার্বন, নাইট্রোজেন, সোডিয়াম, ক্লোরিন, এরকম হবে না, তাহলে সোডিয়াম সবচেয়ে বড়, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে কি হবে আমার কার্বন, তারপরে নাইট্রোজেন, এখানে দেখো নাইট্রোজেনকে আগে দিয়ে দিছে, তাহলে আমার খ নাম্বারও বাদ। এবার আসো গ নাম্বারে, গ নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট কে, অক্সিজেন সবচেয়ে ছোট, অক্সিজেনের পরে আছে হচ্ছে অক্সিজেন দ্বিতীয় কক্ষপথের, তৃতীয় কক্ষপথে ম্যাগনেসিয়াম, তৃতীয় কক্ষপথে সালফার, তৃতীয় কক্ষপথে ক্লোরিন, এদের মধ্যে সব থেকে বড় হবে হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম, তারপরে সালফার, তারপর, কারণ উপরে আর নিচের মধ্যে আমি আগে দেখবো নিচে কারা, কারণ নিচেররা সবচেয়ে বড় হয়, ঠিক আছে, নিচের গুলো সবচেয়ে বড় হয়, নিচের গুলোর মধ্যে আবার যেগুলো বামে থাকে ওগুলো বড় হয়, তাহলে এটা বড়, তারপরে সালফার, তারপরে ক্লোরিন, তারপরে গিয়ে হচ্ছে অক্সিজেন, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, সালফার, ক্লোরিন, এটা ঠিক আছে, আমার আর 4 নাম্বারটা দেখা লাগবে না, ওকে। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে হয়ে গেল। এবার আসো আমরা যদি এটা হচ্ছে গিয়ে সলভ করি, যে পরে কি দেওয়া আছে, কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম, এই তো এখানে একটু ধরা খাবা, যে কারণে এখানে প্লাস দিয়ে দিছে, এগুলো কিভাবে ডিল করবো সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এখানে আগে তুমি নর্মাল যৌগটাই লিখো, যে সোডিয়াম, সোডিয়ামের পরে কি হবে ভাই, ম্যাগনেসিয়াম, দুঃখিত, সোডিয়াম, তারপরে হচ্ছে গিয়ে আমার ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে গিয়ে আমার ক্লোরিন, একই পর্যায়ে আমার আছে আর্গন। এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে গিয়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, আর্গন, হ্যাঁ এরা সবাই একই পর্যায়ে, 3 নাম্বার পর্যায়ের মৌল। তাহলে বাম পাশে আছে কে, সোডিয়াম, তারপর আছে কি ম্যাগনেসিয়াম, তারপরে ক্লোরিন, তারপরে আর্গন, এটার কক্ষপথ হচ্ছে গিয়ে 2টা, এটার কক্ষপথ হচ্ছে গিয়ে 2টা, কারণ 2টি ইলেকট্রন ছেড়ে দিছে, এটার কক্ষপথ হচ্ছে গিয়ে 3টা, আবার এটা আর্গনের কক্ষপথ হচ্ছে গিয়ে কি 3টা, তাহলে সবচেয়ে কম কারটা হবে, সোডিয়াম প্লাসেরটা হবে নাকি ম্যাগনেসিয়াম 2 প্লাসেরটা হবে, এইখানে হচ্ছে গিয়ে এই জিনিসটা আমার বুঝতে হবে। এইখানে দেখো সোডিয়ামের মধ্যে ইলেকট্রন আছে কয়টা, ইলেকট্রন আছে হচ্ছে গিয়ে 11টা, প্রোটন আছে কয়টা, প্রোটন আছে 11টা, ইলেকট্রন কি 11টা আছে, ইলেকট্রন 11টা নেই, 10টা আছে, কারণ একটা প্লাস মানে কি একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করবে। আবার ম্যাগনেসিয়াম 2 প্লাস মানে কি, ম্যাগনেসিয়াম কি 12টা প্রোটন আছে,
12টা ইলেকট্রন আছে। এখন 12টা ইলেকট্রন কি আছে? নাই, কারণ 2+ মানে কি 2টা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে 10টা ইলেকট্রন আছে। তাহলে 10টা ইলেকট্রনকে 11টা প্রোটন অ্যাট্রাক্ট করতেছে, আবার 10টা ইলেকট্রনকে 12টা প্রোটন অ্যাট্রাক্ট করতেছে। কোন অ্যাট্রাকশনটা বেশি হবে? 10 জনকে যে 12 জন মিলে টানতেছে এই আকর্ষণটা বেশি হবে। এটা কার ক্ষেত্রে হয়? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হয়। আর আকর্ষণ যত বেশি হবে তখন ও চেপে আসবে, ইলেকট্রনটা চেপে আসবে, তখন এই আকারটা হবে ছোট। তার মানে আমার এখানে সবচেয়ে ছোট হবে ম্যাগনেসিয়াম 2+। কারণ এরা যে বড়, ক্লোরিন আর মানে আর্গন যে বড় হবে এটা বুঝাই যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? কারণ ওদের তো তৃতীয় কক্ষপথ, ওরা তো হিসাবের বাইরে, ঠিক আছে, ওরা তো হিসাবের বাইরে, সবচেয়ে কম বলছে। এখন আমি দেখতে পাচ্ছি সোডিয়ামেরও 10টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামেরও 10টা ইলেকট্রন, এর মধ্যে কোনটা হবে? কারণ 11টা প্রোটন যে বলে 10টা ইলেকট্রনকে টানে, 12টা প্রোটন তার থেকে বেশি বলে 10টা ইলেকট্রনকে টান মারে, আর এই আকর্ষণ করার কারণে আমার লাস্ট কক্ষপথটা আরো বেশি সংকুচিত হয়ে যায়, ফলে আকারটা ছোট হয়ে যায়। তাহলে এখানে উত্তরটা হবে আসলে ম্যাগনেসিয়াম 2+। আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে। এবার আসলে পারমাণবিক ব্যাসার্ধের সঠিক অধক্রম কোনটা? এবার অধক্রম বলছে তুমি ছোট থেকে বড় লিখবা, ছোটগুলাকে আগে লিখবা, বড়গুলাকে পরে লিখবা। তো এইটা আমি অলরেডি তোমাদেরকে দেখাইছি কিভাবে তোমরা করবা, এটাই হচ্ছে আমি লাস্ট বার দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমার অপশনে মৌলগুলো ভিন্ন ভিন্ন দেওয়া আছে, এই জন্য কষ্ট করে আমাকে আল্লাহর রাস্তায় সবগুলা করতে হবে। তাহলে 1 নম্বরে যেটা দেওয়া আছে ম্যাগনেসিয়াম, তারপরেই আছে অ্যালুমিনিয়াম, তারপরেই আছে সিলিকন। আমাকে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে বড় হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা এইভাবে দিছে যে এটা ঠিক আছে, কিন্তু আমাকে তো ঊর্ধ্বক্রম বলে নাই, আমাকে বলছে অধক্রম, তার মানে এটা হবে না। এরপরে দেখো ফসফরাস এবং ক্লোরিন দেওয়া আছে, তাহলে ফসফরাস আগে, ক্লোরিন পরে, তার আগে সালফার আছে। তাহলে সবচেয়ে বড় ফসফরাস, ঠিক আছে, তারপর এটা তো ঠিক নেই, ঊর্ধ্বক্রম বললেও ঠিক নেই, অধক্রম বললেও ঠিক নেই, দুনিয়াও নাই আখিরাতও নাই, শেষ। অ্যালুমিনিয়াম, ক্লোরিন এবং সালফার, এর মধ্যে যদি যাও অ্যালুমিনিয়াম, এটারও সেম হবে, কারণ আগে সালফার আছে তারপরে ক্লোরিন আছে, ঠিক আছে। তো ক্লোরিনটাকে ওরা আগে ঢুকে দিছে, তো এটা হবে না, এটারও দুনিয়া আখিরাত নাই। যেহেতু প্রথম তিনটা নাই, তুমি চাইলে আন্দাজে 4 নাম্বারটা দিয়েও দিতে পারো, ঠিক আছে, কারণ অপশন তার কোনো কিছু নাই। বাট আমাদেরকে একটু দেখি, আমরা শিওর হয়েই হচ্ছে কি অ্যান্সারটা করি। আগে ফসফরাস আছে, তারপরে সালফার আছে, তারপরে সোডিয়াম আছে। এখন তো এটা কি এরকম কিনা? আচ্ছা না, এটা সোডিয়ামটা আগে হবে, কারণ সোডিয়ামটা তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে হিসাবে সোডিয়ামটা বড় হবে, দেন ফসফরাসেরটাই হবে। তো এটারও অ্যাকচুয়ালি ঠিক নেই, তাহলে প্রশ্নটা আসলে অপশনগুলো ভুল দেওয়া আছে। তবে হ্যাঁ, এটা যদি অর্ধক্রম না দিয়ে জাস্ট নর্মাল দিত বা ঊর্ধ্বক্রম দিত, তাহলে 1 নাম্বারটা অ্যান্সার হতো। তো এখানে অপশনগুলো আসলে ঠিক নেই, বা অর্ধক্রমের জায়গায় আসলে ঊর্ধ্বক্রম হবে। এই অপশনটা অ্যাকচুয়ালি মানে প্রশ্নটা একটু ঘাপলা আছে। এবার বলছে কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম? ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন আসক্তি হচ্ছে তুমি বাইরে থেকে ইলেকট্রন নিয়ে আসবা, ঠিক আছে, বাইরে থেকে ইলেকট্রন নিয়ে আসবা কোনো একটা মৌলতে, এটার জন্য তোমার যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। এখন ইলেকট্রন আসক্তি কার বেশি? দেখো এখানে আমাদের আছে ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে সিলিকন, এখানে আছে হচ্ছে কি আমাদের, আচ্ছা ইলেকট্রন আসক্তির পর্যায়ভিত্তিক ইয়াটা বলে নেই আগে, যে তুমি যত বাম থেকে ডানে যাবা, তুমি যে এভাবে লিখবা যে ডান থেকে বামে গেলে বাড়ে, নিচের দিকে গেলে হচ্ছে গিয়ে কমে, পারমাণবিক আকারের ঠিক উল্টাটা। তাহলে ম্যাগনেসিয়াম, তারপরে সিলিকন, তারপর হচ্ছে গিয়ে ফসফরাস, তারপর হচ্ছে গিয়ে সালফার। এখন এই 4 জনের মধ্যে সব থেকে তোমাকে বলছে কম কার? কম কার? এখন যে বামে আছে তার হচ্ছে গিয়ে সবচেয়ে কম হবে, তাহলে এখানে সব থেকে বামে আছে কে? ম্যাগনেসিয়াম, তার হচ্ছে গিয়ে কম হবে, কারণ ডান দিকে গেলে তো বাড়ে। এখানে নিচের দিকে কোনো হিসাব নাই, কারণ সবাই একই পর্যায়ের মৌল, ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার সবাই একই পর্যায়ের মৌল। এই জন্য আমার দেখতে হবে যে সবচেয়ে বামে কে আছে, সবচেয়ে বামে যে আছে তারটা হবে কম, তাহলে ম্যাগনেসিয়ামেরটা হচ্ছে গিয়ে কম। তাহলে কোন মৌলটার ইলেকট্রন আসক্তি কম? ম্যাগনেসিয়ামেরটা কম। এবার যদি আমরা পরেরটা সলভ করি, দেখো এখানে আছে আয়নীকরণ শক্তি নিয়ে। তো আমি এখানে চাইছিলাম যে জায়গা ফাঁকাটা এই জন্যই রাখছি যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি ব্যতিক্রম দেখাবো, ক্লাস বল হলে তোমরা দেখো না, এগুলোর জন্য আলাদা ক্লাসই দিব। বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম, যে নাম থাকে, যে গ্রুপ 1 যে মৌলগুলো আছে তাদেরকে আমরা ক্ষার ধাতু বলি, গ্রুপ 2 যে মৌলগুলো আছে তাদেরকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলি, গ্রুপ 17 যে মৌলগুলো আছে তাদেরকে আমরা হ্যালোজেন বলি, এরকম গ্রুপ 11 কিছু মৌল আছে যাদেরকে আমরা মুদ্রা ধাতু বলি। তাহলে ক্ষার ধাতু সমূহের সক্রিয়তার ক্রম আমার কাছে জানতে চাইছে। তুমি যত নিচে যাবা তত বেশি সক্রিয় হবা। এটার একটা কারণ আমি তোমাকে বলি, যে ধরো গ্রুপ 1 মৌলগুলোকে আমরা কি বলতেছি? ক্ষার ধাতু বলতেছি না, যেমন হিলিয়াম, লিথিয়াম, যদিও হাইড্রোজেন ধাতু না, তো এটা হিসাবের বাইরে। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যার জন্য ইয়া হয় কয়টা বলতো, মানে কক্ষপথ হয় কয়টা? 2টা। সোডিয়ামের জন্য 3টা, এটা হচ্ছে পটাশিয়াম, তার জন্য হয় আমার 4টা, রুবিডিয়ামের জন্য 5টা। তুমি দেখবা যত তুমি নিচে নামতেছো তোমার কক্ষপথ বাড়তেছে, তার তোমার লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা কি চলে যায় বলতো? সবচেয়ে দূরে যায়।
বাপ মার থেকে তুমি যত দূরে যাবা তোমার অ্যাক্টিভিটি তত বেড়ে যাবে, ঠিক আছে? তুমি তত উল্টাপাল্টা কাজ বেশি করবা, কারণ খবরদারি করার কেউ নাই, শাসন করার কেউ নাই, তুমি যা ইচ্ছা তা করতে পারবা। এরকম ভাবে খার জাতগুলা যত নিচের দিকে নামে ওরা তত বেশি সক্রিয় হয়, ঠিক আছে? যখন খুশি রাতে তখন বাসায় আসবা, সারাদিন ফোন চালাবা, কেউ পড়ার কথা বলবে না, কি খাওয়ার কথা বলবে না, গোসলের কথা বলবে না, নামাজের কথা বলবে না, জাস্ট চিল, ঠিক আছে? তো যত নিচের দিকে নামবা তোমার হচ্ছে এই যে ধরো নিউক্লিয়াস হচ্ছে বাবা মা, হ্যাঁ, লাস্ট কক্ষপথের ইলেকট্রন হচ্ছে কি তুমি আর কি। তো যত তুমি নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছ তোমার আকর্ষণ তত কমে যাচ্ছে না, তুমি মানে তোমাকে টেনে ধরতে পারতেছে না নিউক্লিয়াস, কারণ তুমি দূরে চলে যাচ্ছ, এর জন্য তুমি তত বেশি সক্রিয়, ঠিক আছে? তুমি খালি অন্যদিকে কি করতে পারো, কাজ কি করতে পারো এগুলো খুঁজবা। শয়তান তখন তোমার একদম বেস্ট ফ্রেন্ড, তোমাকে জড়ায় ধরে আছে ইবলিশ, এরকম একটা অবস্থা। তো নিচের দিকে কে আছে সবচেয়ে? ফ্রান্সিয়াম। তো আমাদের এখানে ফ্রান্সিয়াম নাই, সিজিয়াম পর্যন্ত আছে। তো সিজিয়ামের আগে ছিল কি, আমি যদি আবার লিখি দেখো এই পাশে, হাইড্রোজেন গ্রুপ 1 এর মূল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে আগে হবে সিজিয়াম, সিজিয়ামের সক্রিয়তা বেশি, তারপরে রুবিডিয়াম, তারপরে হচ্ছে কি আমাদের পটাশিয়াম, তারপরে হচ্ছে কি আমাদের সোডিয়াম। তাহলে সবার লাস্টে সোডিয়াম হচ্ছে, এটা 1 নাম্বারটাই, ক নাম্বারটাই হচ্ছে আমাদের উত্তর। তারপরে দেখো যে নিষ্ক্রিয় গ্যাসসমূহ সাধারণত কত পরমাণুক হয়? নিষ্ক্রিয় গ্যাসসমূহ সাধারণত 1 পরমাণুক হয়, অর্থাৎ এরা অন্য কারোর সাথে কোনো যৌগে যায় না। এটার মানে ব্যাখ্যাটা কি দেখো, এটার ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে আমরা যখন দেখি ফ্লোরিন F2 তৈরি করে, ক্লোরিন গ্যাস তৈরি করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে, এটা কি দ্বিপরমাণু গ্যাস আমরা বলি না? তো এই যে তোমার ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এরা দ্বিপরমাণুক না, কারণ নিষ্ক্রিয় গ্যাস সমূহগুলো 1 পরমাণুক হয়, ওরা সহজে অন্য কারোর সাথে বিক্রিয়া দেয় না। অভিজাত ধাতু কোনটি? যেখানে অভিজাত ধাতু হচ্ছে কি, আমরা স্বর্ণকে বলতেছি অভিজাত ধাতু, তাই তো? তারপর হচ্ছে নিচের কোনটি ডি ব্লক মৌল? নিচের কোনটি ডি ব্লক মৌল? ডি ব্লক মৌল হচ্ছে এখানে পটাশিয়াম ডি ব্লক মৌল না, টাইটানিয়াম ডি ব্লক মৌল হবে, ঠিক আছে? ডি ব্লক মৌল মানে হচ্ছে লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে যাবে। টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 22। তাহলে আসলে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s² থেকে, তোমরা জানো 3p6 পর্যন্ত 18 হয়। তারপর ইলেকট্রন কই যায়? আগে 4s এ যায়, 4s2 20টা হয়ে গেছে, আর আছে কয়টা? 2টা, যাবে কই? 3d তে। তাহলে লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করছে, তাই এটা ডি ব্লক মৌল। আর লাস্ট ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করতো তাহলে সেটা পি ব্লক মৌল হইতো। চলো আমরা ফসফরাসেরটা করে দেখি। দেখো 1s², 2s², 2p6 10টা, 3s2 12টা, 3p3 15টা। লাস্ট ইলেকট্রন কই ঢুকছে? 3p তে, p তে। তাহলে ফসফরাস কি মৌল? পি ব্লক মৌল। আবার আসো সোডিয়াম, 1s², 2s², 2p6, 3s1, কারণ 11 পারমাণবিক সংখ্যা। লাস্ট ইলেকট্রন কই ঢুকছে? এস এ ঢুকছে, তাহলে সোডিয়াম কি ব্লক মৌল? এস ব্লক মৌল। লাস্ট ইলেকট্রন যেই জায়গায় ঢুকবে সেইটা হচ্ছে সেই ব্লক মৌল হয়, ঠিক আছে? তাহলে চলো আমরা পরবর্তীগুলো সলভ করি। অভিজাত ধাতু হচ্ছে এটা স্বর্ণই হবে, এগুলা তারপরে প্লাটিনাম, এগুলো হচ্ছে অভিজাত ধাতু বলা হয়। মৃৎখাত ধাতু সমূহের বহিঃস্থ স্তরে কতটি ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? এই যে পুরো একটা কমপ্লিট পর্যায় সারণী দেওয়া আছে, এটা গ্রুপ 1 মুখস্থ করে ফেলবা, পারমাণবিক সংখ্যা সহ, গ্রুপ 1 আর গ্রুপ 2 এবং গ্রুপ 17, গ্রুপ 18। এটার বেনিফিট কি পাবা আমি তোমাকে পরে বলবো। এটা হচ্ছে গ্রুপ 2, এগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এখানে হাইড্রোজেন বাদে বাকি 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। তারপরে যেগুলোকে বলা হয় হ্যালোজেন, কারণ লবণ উৎপাদনকারী। তারপর হচ্ছে এগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস, ওকে? তারপরে আমাদের হচ্ছে গ্রুপ 11 কই? এই যে 11তে কপার, সিলভার, 11 এটা। তারপর হচ্ছে গিয়ে কই, তো এটাকে হচ্ছে কি আমরা বলতেছি হচ্ছে কি আবার ওই যে মুদ্রা ধাতুর একটা ইয়া আছে না, সম্ভবত গ্রুপ 11 মৌলগুলোকে 4টা মৌলকে হচ্ছে তোমার ইয়া বলা হয়, এরকম কয়েকটা মৌল আছে, এদেরকে হচ্ছে আমরা মুদ্রা ধাতু আর কি বলে থাকি। সেটা তোমরা যে ছক করে মানে প্যারা করে করে বয়ে দেওয়া আছে, পড়ে নিবা। এখানে বলা হয়েছে অবস্থান্তর মৌল কোনটি? অবস্থান্তর মৌল ফেরাম হবে। অবস্থান্তর মৌল কাদেরকে বলা হয় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব। এখানে এই ভিডিও লম্বা হইলে আমার এই ভিডিও পুরো মাইর। দেখো এখানে বলছে চুনের পানিতে ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কোনটি সাদা পদক্ষেপ পড়বে? তো এটা হবে ক্যালসিয়াম কার্বনেট, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি, তার সাথে যদি তুমি কার্বন ডাই অক্সাইড চালনা করো তাহলে এখানে হয় ক্যালসিয়াম কার্বনেট আর পানি তৈরি হয়। তো এটা হচ্ছে ওদিকে পড়ে যায়, যেটাকে আমরা চুনা পাথর বলি আর কি। তো এই ক্যালসিয়াম কার্বনেট হবে এখানে অ্যান্সার। তারপরে দেখো আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে এইখানে আমাদের যে আমি একটু আগে বলছিলাম না এগুলা, যে এখান থেকে তোমার প্রশ্নগুলো কিভাবে আসে। তোমার প্রশ্নগুলো আমি তো একটা একটা করে জাস্ট দেখাচ্ছি, তোমাকে ধারণা দিয়ে যাচ্ছি, কারণ এই বলবে যে নিচের কোন মৌলটি ক্ষার ধাতু, তো এই ক্ষেত্রে এগুলো তোমার মনে থাকা লাগবে। তারপর বলবে যে নিচের কোনটা মৃৎক্ষার ধাতু, এই গ্রুপের সবগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু, গ্রুপ 2 এর, এগুলো তোমার চেনা থাকা লাগবে। গ্রুপ 17 এর মৌলকে হ্যালোজেন বলে, নিচের কোন মৌলটি হ্যালোজেন গ্রুপের মৌল, এই সবগুলো তোমাদের চেনা থাকা লাগবে। নিচের কোনটি নিষ্ক্রিয় মৌল, এগুলো চেনা থাকা লাগবে। গ্রুপ 1 এর এই 4টা মৌলকে আমাদেরকে বলতেছে হচ্ছে কি 4টা মৌলের মধ্যে 3টা মৌলকে মুদ্রা ধাতু বলা হয়। তো এরকম বলবে যে কোন গ্রুপের মৌলকে মুদ্রা ধাতু বলা হয়, এরা কারা, কপার কিনা, সিলভার কিনা, স্বর্ণ কিনা, তো এগুলো হচ্ছে আমাদেরকে
জানতে হবে, সেগুলো একটু ভালো মতো মুখস্থ করে রাখবে। দেখো হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া নিচের কোন গ্যাসটি তৈরি হয়? এটা হাইড্রোজেন ফ্লোরাইড হবে। হাইড্রোহ্যালাইডের সাথে হাইড্রোহ্যালাইড মানে হাইড্রোজেন আর একটা হ্যালোজেন গ্রুপের মৌল, লাইক হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিডের সাথে কার্বনেট, ধরো ক্যালসিয়াম কার্বনেটই আমি ধরলাম, তাহলে তৈরি হয় কি ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। তো ওই অ্যাসিড কার্বনেট লবণ, এটা যদিও এভাবে আছে বাট তোমরা ক্লাস 8-এ পড়ছিলা অ্যাসিড কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানির পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, তো এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে। ঠিক আছে, তারপরে দেখো এগুলো পড়বা তোমরা, বহুপদী সমাপ্তি সূচক, বহু নির্বাচনী, আমরা যা পড়ছি ওরাল তার উপরে ডোবেরানের সূত্র যেটা আমি তোমাদেরকে বলছিলাম একদম শুরুর দিকে পড়ার জন্য, ওগুলা পড়লে হচ্ছে তুমি এগুলো অ্যান্সার করতে পারবা ওই যে পর্যায় সারণীর পটভূমি পড়লে। একই মৌলের পারমাণবিক সংখ্যা 25 পর্যায় সারণীতে অবস্থান কত? তো 25 এটা কত, এটা ইলেকট্রোমিনাস হচ্ছে করতে হবে। আর এমনি আমি মুখস্থ জানি এটা হচ্ছে কি ম্যাঙ্গানিজ আর কি, তো তোমরা না জানলেও সমস্যা নেই, এটা ম্যাঙ্গানিজ না তোমার হচ্ছে কি আব্দুল করিম, এগুলো না জানলে কোনো সমস্যা নেই। তাহলে দেখো 1s স্কোয়ার 2s স্কোয়ার, এটা যাইতে 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 2p6 পর্যন্ত, 3p6 পর্যন্ত আমাদের 18, এরপরে 4s2 তে যায়, 4s2 তে গেলে 20টা হয়, আরো 5টা লাগবে, 3d5 এ গেলে হচ্ছে গিয়ে 5 হয়। ঠিক আছে, তাহলে 3d5 এ গেলে 5 হয়, তাহলে আমাদের এটার অবস্থান নির্ণয় করতে গেলে এই দুইটা যোগ করতে হবে, 5 যোগ 2 হবে গিয়ে হচ্ছে গিয়ে 7, তাহলে গ্রুপ নাম্বার হবে 7, আর লাস্টে যদি 4 গেছে তাহলে পর্যায় হবে 4। 4 নং পর্যায়ে ঠিক আছে 5 2 7, 7 নং গ্রুপে ঠিক আছে। 25-এর আগে 24 নাম্বার হচ্ছে ক্রোমিয়াম, পরেরটা হচ্ছে গিয়ে তোমার আয়রন। ঠিক আছে, তাহলে মাঝখানে হচ্ছে ম্যাঙ্গানিজ, তাহলে এখন তিনটাই সঠিক। এরপরে দেখো যে জেড মৌলের ভর সংখ্যা কত? এটা হচ্ছে সিলিকন, সিলিকন 14, তার আগে হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, তারপরে ফসফরাস আছে, তারপরে সালফার আছে, বা ক্লোরিনের আগে সালফার। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 16, পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 32, তাহলে ভর সংখ্যা হবে 32। বলছে উদ্দীপকের ক্ষেত্রে এ মৌলের আয়নীকরণ শক্তি কিউ মৌলের থেকে বেশি, তাহলে এ মৌলটাকে অ্যালুমিনিয়াম, কিউ মৌলটাকে ফসফরাস। আমরা জানি আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এইরকম করে আঁকবা, আঁকার পরে এদিকে লিখবে হচ্ছে গিয়ে বাড়ে। ঠিক আছে, এদিকে লিখবে হচ্ছে গিয়ে বাড়ে, নিচের দিকে টান দিয়ে লিখবে হচ্ছে গিয়ে কমে। তাহলে এ এইখানে আছে, জেড এইখানে আছে, বলছে এ আচ্ছা কিউ এইখানে আছে, তাহলে হিসাবে কিউটা বেশি হবে। বলছে এ মৌলের আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি হয়, কিউ অপেক্ষা বেশি হয় না, এটা কম হবে, তাহলে এটা সঠিক না। তাহলে বাকিগুলো না দেখলে হবে, আমি আন্দাজেই জানি 2 আর 3 সঠিক। তারপর আমরা চেক করি, বলছে কিউ অপেক্ষা জেড মৌলের যোজন ইলেকট্রন সংখ্যা বেশি, এটা সত্য, কারণ যোজন ইলেকট্রন হচ্ছে লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, যেটা সম্পর্কে তোমরা অধ্যায় 5 আরো ভালোভাবে জানতে পারবা। জেড অপেক্ষা কিউ এর তড়িৎ ঋণাত্মকতা কম, জেড কই ভাই, জেড হচ্ছে কি এইটা, কিউ হচ্ছে কি এইটা, তাহলে কিউ এর, হ্যাঁ যত আমি এদিকে আসবো তড়িৎ ঋণাত্মকতা তত বাড়বে, মানে এই এই সেম সম্পর্ক, আয়নীকরণ শক্তির জন্য যেটা তড়িৎ ঋণাত্মকতার জন্য সেটাই সেম সম্পর্ক। তাহলে হচ্ছে জেড আর কিউ, তাহলে জেড অপেক্ষা কিউ এর তড়িৎ ঋণাত্মকতা কম, এটাও ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে 2 আর 3। এবার আসলে আমরা এই এমসিকিউটা হচ্ছে গিয়ে সলভ করি, কোন যৌগটা তেলে দ্রবীভূত হবে। দেখো তেল হচ্ছে গিয়ে একটা জৈব দ্রাবক, আমি আয়নীকরণ বৈশিষ্ট্য, আয়নীকরণ যৌগের বৈশিষ্ট্য যখন পড়াবো তখন এটা দেখাবো। অলরেডি তোমরা অনেকেই জানো যে আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন পানি একটা পোলার দ্রাবক। আবার জৈব যৌগগুলা জৈব দ্রাবকে বা অজৈব যৌগগুলা জৈব যৌগগুলা জৈব দ্রাবকে হচ্ছে দ্রবীভূত হয়। তো আমাদেরকে বলছে যে মানে স্পেশালি সমযোজী যৌগ যারা তৈরি করে, যারা আয়নিক যৌগ হয় না, ওরা আসলে জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। আমাদেরকে বলছে কোন যৌগটি তেলে দ্রবীভূত হয়। এখন তেল কি একটা জৈব দ্রাবক, তাই তো? তাহলে আমরা এখন দেখব যে এইখানে কারা আয়নিক যৌগ, কারা সমযোজী যৌগ। Mn4 মানে কি তোমাদেরকে দেখতে হবে এমটাকে, এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপের মানে 2 নাম্বার পর্যায়ের, আর গ্রুপ নাম্বার হচ্ছে 14, তো 2 নাম্বার পর্যায়ের 14 নাম্বার এটা হচ্ছে গিয়ে কার্বন হবে। ঠিক আছে, আর 17 হচ্ছে গিয়ে কি হবে, নাইট্রোজেন হবে। পর্যায় 3 এন হচ্ছে 3 এর 1 2 3, তাহলে ফ্লোরিন, আর এটা হচ্ছে গিয়ে ক্লোরিন। ঠিক আছে, ফ্লোরিন আর ক্লোরিন, কারণ একে তো কেউ নাই 17-তে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ক্লোরিন হবে, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড হয়। এটা একটা জৈব যৌগ, তাহলে জৈব যৌগ জৈব দ্রাবকেই দ্রবীভূত হবে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি হবে বলতো, Mn4 উত্তর হবে। তারপর আমি একটু বাকিগুলো দেখি। Kn মানে কি, কে মানে কি, কে পটাশিয়াম, KCl, এটা আয়নিক যৌগ, এটা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, কিন্তু তেল তো পোলার দ্রাবক না, আয়নিক যৌগ তেলে দ্রবীভূত হয় না। চিনি, এটা চেক করতে পারো যে তেলের মধ্যে লবণ গুলানো ট্রাই করে দেখো, দ্রবীভূত হবে না। ঠিক আছে, আবার এল কে এখানে এল হচ্ছে গিয়ে আমাদের একের একদম হাইড্রেজ, KH টা হচ্ছে গিয়ে হয় এরকম গ্রুপ 1 এর 1 নাম্বার মৌল,
এল কে এল, এটা তো কিছুই হয় না, ঘোড়ার ডিম। তারপরে দেখো এল এন কি, হাইড্রোজেন, হাইড্রোজেন ক্লোরাইড, এটা হচ্ছে গিয়ে যদিও সমযোজী যৌগ কিন্তু পোলার সমযোজী যৌগ। তো এটা একটা ফাঁদ হইতে পারতো, যারা জানে না যে পোলার সমযোজী যৌগ আসলে আণবিক যৌগে দ্রবীভূত হয়, সরি পোলার যৌগে দ্রবীভূত হয়, তারা হচ্ছে এটাও আনসার করতে পারতো। তো এটা আসলে ক্যালসিয়াম, সরি কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে একটা জৈব যৌগ যেটা হচ্ছে আমার জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। সেটা আমাদের ক নাম্বারটা হবে আসলে বেসিক্যালি। হ্যাঁ, তো আচ্ছা তোমাদেরকে এখন আমি বলে নেই যে ভাই আপনি তো মুখস্থ বলে ফেললেন যে 2 নাম্বারটা হচ্ছে কি এটা কার্বন হবে আর এটা ক্লোরিন হবে, আমরা কেমনে বলতে পারবো? প্র্যাকটিস। তোমাকে আমি বলছি না যে গ্রুপ 1 এর মৌলগুলা, গ্রুপ 2 এর মৌলগুলা, গ্রুপ 17 এর মৌলগুলা, গ্রুপ 18 এর মৌলগুলা পারমাণবিক সংখ্যা সহ মুখস্থ করে ফেলো যে কোনটা নিচে কোনটা আছে। তুমি দেখো জাস্ট সোডিয়ামটা মুখস্থ করতে পারলি, শুরুতে হাইড্রোজেনটা মুখস্থ করতে পারলি হয়, তারপরে সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, এটা তুমি পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করে ফেলতে পারবা। তারপরে সেম ভাবে গ্রুপ 2 এরটাও সেম, গ্রুপ 2 এরটা নাম মুখস্থ করলে হয়, নাইট্রোজেন সোডিয়ামের পরে কি হবে? ম্যাগনেসিয়াম, আর এটার পরে কি হবে? ক্যালসিয়াম, এটার পরে কি হবে? এভাবে নিচে নিচে মুখস্থ করে ফেলতে পারো। সেম ভাবে গ্রুপ 17, গ্রুপ 18 এগুলো কাজে দেয়, কারণ এগুলা কাজে দিলে কি হয়, তুমি মাঝের কোনো মৌল মানে গুনে গুনে চলে যাইতে পারো। তো এটার নিয়েও আমি একটা আলাদা ভিডিও ইনশাল্লাহ বানাবো যে কিভাবে, এবং এটার আরো একটা মানে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ধরো তোমাকে যদি কখনো বড় কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে দেয়, সেক্ষেত্রে তুমি 47 পর্যন্ত তার ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। সেক্ষেত্রে যেটা করতে হয়, এই জিনিসগুলো তোমাকে হেল্প করে, এটা আমি হচ্ছে তোমাকে দেখাবো। তারপরে দেখো উদ্দীপকের পটাশিয়ামের পারমাণবিক আকার নাইট্রোজেন অপেক্ষা বেশি, পটাশিয়ামের পারমাণবিক আকার এন অপেক্ষা চার। এটা তো পটাশিয়াম আর নাইট্রোজেন না, এটা আসলে প্রতীকী মৌল, ঠিক আছে? এই যে বলে দিয়েছে কে এল এম এন হচ্ছে প্রতীকী মৌল। আচ্ছা আমি এটা ভুল করে ফেলছি, দেখো এই কেটা আসলে পটাশিয়াম ছিল না, বুঝছো, এটা সোডিয়াম ছিল, এটা সোডিয়াম ছিল। আমি মাত্র খেয়াল করলাম যে কেটা হচ্ছে প্রতীকী মৌল, এটা সোডিয়াম ছিল। সো এটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার দেখো আমরা যদি এটা অ্যাকচুয়ালি বলি পটাশিয়ামের পারমাণবিক আকার, তো এটা এরকম দিব। তো পটাশিয়াম না, এটা সোডিয়াম হবে, সোডিয়ামটা পর্যায় 3-এর, আবার এনও পর্যায় 3-এর। তাহলে বড় হবে কে? সোডিয়ামটা বড় হবে, বলছে পটাশিয়াম পারমাণবিক আকার। হ্যাঁ এটা ঠিক আছে, এক নাম্বারটা ঠিক আছে, কারণ যে বামে তারটাই বড় হয়। এল এর আয়নীকরণ শক্তি কে অপেক্ষা কম, তো নিচের দিকে যত নামবে তত হচ্ছে গিয়ে তোমার কি, আচ্ছা এইদিকে আয়নীকরণ শক্তি বাড়ে আর এইদিকে হচ্ছে গিয়ে কমে। এখন আয়নীকরণ শক্তিটা হিসাব করতেছি, তাহলে এখন হচ্ছে সোডিয়াম নিচে, এল হচ্ছে গিয়ে উপরে। এল তো হচ্ছে গিয়ে আমার পর্যায় 1-এর 1 নাম্বার গ্রুপের মৌল, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। তাহলে নিচের দিকে আমি বলছি কমে, তাহলে বেশি হবে কার? আয়নীকরণ শক্তি বেশি হবে আসলে হাইড্রোজেনের। তাহলে এল এর আয়নীকরণ শক্তি কে অপেক্ষা কম, এল এর আয়নীকরণ শক্তি কে অপেক্ষা কম না, এটা বেশি হবে, এটা হচ্ছে বেশি হবে, ওই যে এখানে দেওয়া আছে দেখো, কারণ নিচের দিকে নামলে কি কমে না, তাহলে উপরে যে আছে তারটা বেশি। তারপরে দেখো নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কে অপেক্ষা কম, নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক, আচ্ছা নাইট্রোজেন না, এন এর স্ফুটনাঙ্ক, তাহলে একটা হচ্ছে কে অপেক্ষা কম, তাহলে এই দুজনের মধ্যে স্ফুটনাঙ্ক কম হবে কার? এটা হচ্ছে আমাদের সঠিক ছিল এল এর আয়নীকরণ শক্তি, এল কোনটা ছিল এখানে? হাইড্রোজেন। এল এর আয়নীকরণ শক্তি কে অপেক্ষা কম, এটা ভুল, এটা বেশি হবে, ঠিক আছে, এটা ভুল। তাহলে নাইট্রোজেন মানে হচ্ছে আমার ক্লোরিন, ক্লোরিনের স্ফুটনাঙ্কটা হচ্ছে গিয়ে কম কার তুলনায়? অধাতুর গুলো একটু কমই হবে, এটা স্বাভাবিক। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দ্বারা আমি তোমাকে দেখাই। ধরো এখানে তুলনা চাইছে কি নাইট্রোজেন, নাইট্রোজেন বলতেছি বারবার, ক্লোরিন আর হচ্ছে গিয়ে এটা তো হচ্ছে গিয়ে সোডিয়াম। তো এরা একই পর্যায়ের মূল্য, একই পর্যায়ের ক্ষেত্রে ধাতু স্ফুটনাঙ্কটা বেশি হইলেও অধাতুরটা একটু কম হয়। তাহলে বলছে যে অধাতুরটা কম, এত অপেক্ষা কম। হ্যাঁ এটাও ঠিক আছে, তাহলে একও ঠিক তিনও ঠিক, এটা হবে খ নাম্বারটা। এবার চলো আমরা যদি পরবর্তীতে যাই যে কিউ মৌলটার পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? পারমাণবিক সংখ্যা 14, 15 মানে এটা ফসফরাস, 15 নম্বর অবস্থিত। আর তোমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে এটা করে নিবা, এটা আমি দেখাইছি অলরেডি। তারপরে দেখো যে উদ্দীপকে পি এর আকার কিউ এর চেয়ে বেশি, পারমাণবিক আকার কি বলছি, এদিকে কমে নিচের দিকে বাড়ে, একই গ্রুপে হচ্ছে গিয়ে বাড়ে। তাহলে কিউ আর আর, আচ্ছা পি আর কিউ, পি আর কিউ কি একই পর্যায়ে না? তাহলে বেশি হবে কারটা? পি এরটা, বলছে পি এর আকার কিউ এর চেয়ে বেশি, এটা ঠিক আছে। তারপরে বলছে আর এর ঋণাত্মকতা এস এর চেয়ে বেশি, আর ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এইদিকে বাড়ে আর এদিকে কমে, আকারের উল্টা। তাহলে পি এর আকার কিউ এর চেয়ে বেশি হয়, সরি আর এর ঋণাত্মকতা, আর কই আর এখানে, এস এখানে, তো এস এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, আর এর ঋণাত্মকতা এস এর চেয়ে কম, এটাও ঠিক আছে, 2 নম্বরটা ঠিক আছে। পিও টু এবং কিউ টু হচ্ছে অম্লধর্মী। দেখো এখানে
অক্সাইড দিছে, ধাতুর অক্সাইড ক্ষারীয় হয়, অধাতুর অক্সাইড অম্লীয় হয়। যেমন কার্বন ডাই অক্সাইড অধাতুর অক্সাইড, অম্লীয়। প্রমাণ কি? পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটা তুমি সফট ড্রিঙ্কসে খাও, ঠিক আছে, কোক টোক খাও না, ওটাতে যে কার্বনিক অ্যাসিডটা থাকে। তারপরে ধাতুর অক্সাইড যে ক্ষারীয়, তার প্রমাণ কি? ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো ক্ষারীয় অক্সাইড। প্রমাণ কি? এগুলো হচ্ছে এই সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা ক্ষার। তাহলে PO2, পিটা কি? পিটা হচ্ছে 14, সিলিকন ডাই অক্সাইড। এটা মোটামুটি অ্যাসিডিকই, কিন্তু অম্লধর্মিতার থেকে এটা যত বাম দিকে যাবে, দেখো যত অধাতুর ক্ষেত্রে কি হয়, যত তুমি বাম দিকে যাও তত অধাতব ধর্ম বাড়ে না, যত তুমি ডান দিকে যাও তত অধাতব ধর্ম বাড়ে। তার মানে যত অধাতব ধর্ম বাড়বে তার মানে অক্সাইডটাও তত বেশি অ্যাসিডিক হবে। তাহলে সিলিকন ডাই অক্সাইড এটা অ্যাসিডিক, ঠিক আছে, কিন্তু কিউ পি এর থেকে বামে আছে, তার মানে এটার অক্সাইডটা আরো বেশি কি হবে? আরো বেশি অম্লধর্মী হবে। সরি, আর Q2O3, তাহলে P2O3 এটা আরো বেশি অম্লধর্মী হবে, সে Q2PO2 হচ্ছে বেশি অম্লধর্মী। এটা ঠিক না, এটা ক নাম্বারটা হবে? 1 ও 2 হবে এটা সঠিক অ্যান্সার। পরেরটা যদি দেখি তাহলে কিউ মৌলটার পর্যায় সারণীর অবস্থান কোন গ্রুপে? কিউ মৌলটা কে এখানে? অ্যালুমিনিয়াম, সিলিকন, কিউ মৌলটা হচ্ছে গিয়ে ফসফরাস, এটা 15 মুখস্থ, ফসফরাস 15 পারমাণবিক সংখ্যা দেখলে এটাই হয়ে গেছে। এবার বলছে QZ সালফার আর ক্লোরিন, নাকি ফসফরাস আর ক্লোরিন, এরা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, ঠিক আছে, সরি, ফসফরাস আর সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। সালফারের 2, 4, 6 তিনটা যোজনী হয়, ফসফরাসের 3, 5 দুইটা হয়। যেমন সালফার, আর আমি যদি বলি যে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড যোজনী এখানে সালফারের 2, সালফার ডাই অক্সাইড সালফারের যোজনী এখানে 4, সালফার ট্রাই অক্সাইড সালফারের যোজনী এখানে 6, ফসফরাসের 3, PCl3 এখানে ফসফরাসের যোজনী 3, তারপরে PCl5 এখানে ফসফরাসের যোজনী 5। তাহলে এই যে একাধিক যোজ্যতা প্রদর্শন করতেছে, তাহলে এটা ঠিক আছে। তারপরে দেখো, এটা আলাদা একটা প্রশ্ন, হ্যাঁ, এই দুটো আলাদা প্রশ্ন। তো তার মানে 1 নাম্বারটা ঠিক আছে। 2 নম্বরে বলছে কিউ এর আকার জেড অপেক্ষা বড়, কমে বাড়ে। এবার লেখো কিউ কই? এখানে। জেড কই? বলছে কিউ এর আকার জেড অপেক্ষা বড়, কথা সত্য। তারপরে বলছে যে কিউ, আচ্ছা এটা সঠিক হবে, এটা তো নাই। বলছে যে Q2O5, Q2টা কি? P2O5 অপেক্ষা জেড ও বেশি অম্লধর্মী, জেডটাকে সালফার ডাই অক্সাইড বেশি অম্লধর্মী। হ্যাঁ, এটা সত্য, কারণ ফসফরাসের থেকে সালফার কি বামে ডানে আছে বেশি, আর যত তুমি ডানে থাকবা তোমার অধাতব বৈশিষ্ট্য তুমি তত বেশি, তুমি যত বেশি অধাতব হবা তত বেশি তোমার মানে ওই অক্সাইডটা তোমার তত বেশি অ্যাসিডিক হবে, তত বেশি অম্লধর্মী হবে। তাহলে এটা হচ্ছে 1, 2, 3 তিনটাই সঠিক। আচ্ছা, এখানে কি আর আছে? আর নাই। তাহলে এই ছিল ওভারঅল আমাদের চ্যাপ্টার 4 এর উপরে। তো আমি যেই যেই বিষয়ের উপরে বলছি যে ভিডিও দিব, আমি ভুলেও যেতে পারি, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও, যেন আমার মনে আছে যে কেন হচ্ছে ওগুলো মুখস্থ রাখার সুবিধাটা কি। তোমার পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে অবস্থান্তর মৌলের কথা বলছিলাম, আর কিছু বলছি কিনা মনে নাই, তো তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে মনে করাই দিও যে ভাই এই বিষয়ের উপরে বলছেন, আলাদা ভিডিও বানাবেন। তো এই ছিল ওভারঅল আমাদের আজকের ক্লাস। আমরা হচ্ছে বাকিগুলো ধাপে ধাপে তোমাদেরকে দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।